নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গ দেবেন এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প সেই পাখিরা, লেখক আলফ্রেড হিচকক। কিছুদিন আগে পর্যন্ত শরতের বাতাস বইছিল, আবহাওয়া ছিল নরম, নাতিশীতোষ্ণ। কিন্তু ৩রা ডিসেম্বর যেন মুহূর্তের মধ্যে আবহাওয়া তার পোশাক পরিবর্তন করল। শীত শুরু হলো। কিছুদিন আগে পর্যন্ত মাটি যেখানে ফেটেছে এখন সেখানে মাটি সরস। ন্যাট হকেন যুদ্ধে আহত, তাই সে এখন পেনশনভোগী। সে ফার্মে পুরো সময় কাজও করে না, সপ্তাহে ৩ দিন সে কাজ করে। ওরা তাকে যৎসামান্য হালকা কাজই দিয়েছে। সে বিবাহিত এবং জনক, কিন্তু সে একা থাকতে এবং একা কাজ করতে ভালোবাসে। চাষের জমিকে সমুদ্র যেখানে দুদিক দিয়ে ঘিরে রেখেছে সেই বদ্বীপের শেষ প্রান্তে বাঁধ তৈরি বা গেট মেরামতের কাজ পেলে সে সবচেয়ে খুশি হয়। কাজ করতে করতে যখন দুপুর হয় তখন সে কিছুক্ষণের জন্য তার কাজ থামিয়ে দেয়। সেই সময়টুকুতে সে স্ত্রীর হাতে সেঁকা মাংসের পিঠে খায় আর পাহাড়ের ধারে বসে মুগ্ধ হয়ে পাখি দেখে। শরতের পাখিরা ঝাঁকে ঝাঁকে বদ্বীপে উড়ে আসে। ওরা সারাদিন চঞ্চল অসহায় গতিতে নিজেদের ক্লান্ত করে রাখে। ওদের দুর্বার গতি কখনো আকাশের বুকে, কখনো সদ্য চষা উর্বর জমিতে শস্যের সন্ধানে। ওরা যখন ওই শস্যদানা খায় তখন দেখে মনে হয় ওদের যেন সত্যিই কোনো খিদে নেই, খাবার কোনো বাসনাও নেই। এ যেন এক নিয়ম, তাই পালন করছে। কিছুক্ষণের মধ্যেই অবাধ্য চঞ্চল পাখির দল আবার আকাশে উড়ে যায়। উড়তে উড়তে ওরা চিৎকার করে একে অন্যকে ডাকে, গান গায়, শীষ দেয়, তারপর শান্ত সমুদ্রের জল স্পর্শ করে আবার তীরে ফিরে যায়, আবার তীর ছেড়ে শূন্যে উড়ে যায়। ওরা যেন সর্বদাই অতি চঞ্চল। কেন যে ওদের এত ব্যস্ততা, দ্রুততা, কী যে উদ্দেশ্য? শরতের চঞ্চলতার প্রেরণা, অসন্তোষ ও বিষাদ যেন ওদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে। শীত যতক্ষণ না সেজেগুজে আসছে ততক্ষণ ওদের চঞ্চলতা থামবে না। ন্যাট ওদের দেখে আর কত কি আপন মনে ভাবে। সে ভাবে ওরাই বোধহয় আগে খবর পায়, শরৎ চলে যাচ্ছে, শীত আসছে, সাবধান হও। কারণ শীত যে ওদের প্রিয় নয়। এই দারুণ বরফ জমা শীতে অনেক পাখি মারা যায়। মৃত্যুর ভয়ে জীবৎকালে যেমন অনেক মানুষ ভয়ে মরে, সেই রকম এই শরতের পাখিরাও যেন ভীত। ওদের মৃত্যুদিন আসছে। ন্যাটের মনে হয় এবছরে হেমন্তের পাখিরা বেশি চঞ্চল। যেহেতু দিন শান্ত, ওদের চাঞ্চল্য আরও বেশি চোখে পড়ে। মিস্টার ট্রিগারের ট্র্যাক্টরটা পশ্চিমের পাহাড়ি রাস্তা ধরে এক নাগারে উঠছে নামছে। ন্যাট বসে বসে দেখে আর ভাবে ট্রাক্টরের চালক যেন ওই উড়ন্ত পাখিদের চিৎকারে ঢাকা পড়ে গেছে। সারাদিনের কাজের পর ট্রিগারের সঙ্গে দেখা হলে ন্যাট তার মনের কথা বলে। ট্রিগ বলেন, তারও মনে হচ্ছে এবছর পাখিদের সংখ্যা বেশি, খুব তাড়াতাড়ি এবার শীত পড়বে, তাই পাখিগুলো অত চঞ্চল। অবশেষে ফার্মের মালিকের কথাই ঠিক হলো। রাতের মধ্যেই আবহাওয়া বদলে গেল। ন্যাটের কটেজে শোবার ঘর পূর্বমুখী, তাই রাত 2টোর সময় যখন তার ঘুম ভাঙল সে শুনতে পেল শুকনো ঠান্ডা পূর্ব হাওয়ার শব্দ, ফাঁকা চিমনির শব্দ। ছাদের আলগা স্লেটগুলো যেন নড়ে উঠছে। দূর থেকে উপসাগরের বুকে জলের গর্জন শোনা যাচ্ছে। ন্যাট দেখে স্ত্রী বেহুশ হয়ে ঘুমোচ্ছে। সে কম্বলটিকে আরও জড়িয়ে নিয়ে স্ত্রীর পেট ঘেঁষে শোয়। তারপর হঠাৎ বাইরে থেকে কে যেন তার জানালায় ঠক ঠক আওয়াজ করে। ন্যাট অত্যন্ত বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে জানালা খোলে। সঙ্গে সঙ্গে কি যেন একটা তার হাতের চামড়া ছিঁড়ে ঘষে ঘরের মধ্যে ঢুকে পড়ে। হ্যাঁ,
পাখির ঝাপটা। ছাদের ওপর দিয়ে পাখিটা কটেজের পিছনে উড়ে যায়। কী জাতের পাখি ঠিক বোঝা গেল না। খুব ঝোড়ো হাওয়া দাপটে মনে হয় জানালার কাছে আশ্রয় নিয়েছিল। ন্যাট আবার জানালা বন্ধ করে শুতে গেল। সে ছড়ে যাওয়া হাতের জায়গাটা জিভ ঠেকায়, রক্ত বার করে দিয়েছে। ন্যাট আবার ঘুমোবার চেষ্টা করে। আবার সেই একইভাবে আরও জোরে আওয়াজ, যেন আকুল আর্তনাদ। খুলে দিতেই হবে। এবারে তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। সে উঠে বলে, ন্যাট, দেখো তো জানালায় শব্দ হচ্ছে কেন? ন্যাট উত্তর দেয়, দেখেছি, একটা পাখি ভেতরে ঢুকতে চাইছে। তাড়িয়ে দাও, এইভাবে শব্দ হলে আমার ঘুম আসবে না। ন্যাট আবার উঠে জানালা খোলে। এবার একটা নয়, যেন ৮ ডজন পাখি। পাখিগুলো সোজা যেন ন্যাটের মুখের কাছে এসে ধাক্কা মারে। ন্যাট চিৎকার করে, হাত ছড়ে ওদের দিকে। জানালাটা চেপে বন্ধ করে দেয়। পাখিগুলো ছত্রভঙ্গ হয়ে ছাদের উপর দিয়ে উড়ে পালায়। ন্যাট শুতে যাবে, এমন সময় পাশে ছেলে মেয়েদের ঘর থেকে ভয়ার্ত চিৎকার শুনে চমকে দাঁড়িয়ে পড়ে। ছুটে ওদের ঘরে যায়, দেখে জানালা খোলা। পাখিগুলো ঢুকে ছাদের দেওয়ালে, ঘরের সর্বত্র উঠছে আর ধাক্কা খেয়ে বিছানায় বাচ্চাদের গায়ে পড়ছে। ন্যাট বাচ্চাদের অভয় দিয়ে বলে ওঠে, ভয় নেই তোমাদের, আমি এখানে। বাচ্চারা চিৎকার করে লাফ দিয়ে বিছানা থেকে নেমে ওকে জড়িয়ে ধরে। অন্ধকারে পাখির ডানা ওঠে, নামে, ন্যাটের দিকে আসে। পাশের ঘর থেকে ওর স্ত্রী জিজ্ঞেস করে, ন্যাট, কি হলো? ন্যাট খুব তাড়াতাড়ি প্যাসেজের দরজা খুলে বাচ্চাদের বার করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। তারপর একলাই অন্ধকার ঘরে পাখিদের সঙ্গে লড়াই করতে থাকে। কম্বলটাকে ঘাড় থেকে তুলে নিয়ে চতুর্দিকে ঘোরাতে থাকে। কম্বলের গায়ে পাখির ধাক্কা মারার শব্দ শোনা যায়। বুঝতে পারা যায় পাখির ছোট শরীরটা ছিটকে কোথাও পড়ল। তবু পাখিগুলো হার মানে না, বারবার ন্যাটকে এসে আক্রমণ করে। শক্ত ঠোঁট দিয়ে ন্যাটের শরীরের সর্বত্র কাঁটার মতো দংশন করতে থাকে। কম্বলটা তার এখনও আত্মরক্ষার অস্ত্র। ন্যাট কম্বলটাকে এবার মাথায় জড়িয়ে নেয়। তারপর অন্ধকারে খালি হাতে পাখিগুলোকে মারতে শুরু করে। সে দরজা পর্যন্ত গিয়ে দরজা খুললেই পাখিগুলো ও ঘরে গিয়ে ঢুকবে। ন্যাটের খেয়াল নেই সে অন্ধকারে কতক্ষণ পর্যন্ত পাখিদের সঙ্গে লড়েছে। তারপর এক সময় তার চারপাশে ডানার শব্দ থেমে যায়। ক্রমশ সে কম্বলের আড়ালে বুঝতে পারে অন্ধকারে আলো জ্বলছে। দূরের বেডরুম থেকে একটা অশান্ত বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। আস্তে আস্তে সে মাথা থেকে কম্বলটা খুলে দেখতে পায় প্রথম প্রভাতের ঠান্ডা ধূসর আলো ফুটেছে বলেই খোলা জানালা দিয়ে জীবন্ত পাখিরা পালিয়েছে। আর মরা পাখিগুলো ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে আছে। ক্লান্ত শ্রান্ত ন্যাট খোলা জানালার ধারে দাঁড়িয়ে দূরের বাগান ও মাঠের দিকে তাকায়। কনকনে ঠান্ডা বাতাস ভেসে আসছে। কুয়াশার জন্য মাটি শক্ত ও কালো। জোয়ারের টানে অশান্ত সমুদ্রে সাদা ফেনা ঢেউ ভাঙছে। পাখিগুলোর আর চিহ্ন দেখা যাচ্ছে না। জানালা দরজা বন্ধ করে ন্যাট নিজের বেডরুমে ফিরে আসে। ন্যাটের স্ত্রী ছোট বাচ্চাকে কোলে নিয়ে বিছানায় বসে। তার মুখে ব্যান্ডেজ বাঁধা। একটা বাচ্চা পাশে ঘুমোচ্ছে। ওর চোখের কোণে রক্ত ছিল। কে যেন কেটে দিয়েছে। জিন বলছিল পাখিগুলো ঠুকরে দিয়েছে। আতঙ্কিত মুখে ন্যাটের স্ত্রী তাকিয়ে দেখছে। ন্যাটও এই কয়েক ঘন্টার ঘটনায় আতঙ্কিত, কিন্তু সে তার স্ত্রীকে বুঝতে দিতে চায় না। ওই পাখিগুলো স্থানীয় পাখি নয়। খুব ঠান্ডা পড়েছে, তাই উত্তরের দেশান্তরী পাখিগুলো এদিকে উড়ে এসেছে। কিন্তু ন্যাট, আবহাওয়া তো সবেমাত্র রাতেই পরিবর্তন হলো। পাখিগুলো এর মধ্যে এত ক্ষুধার্ত হবে কেন? এখনও তো মাঠে ওদের যথেষ্ট খাবার আছে। ওরা পরস্পরের দিকে সোজাভাবে চেয়ে থাকে। বাচ্চাগুলোর ঘুম ভেঙেছে। জিন কথা বলে চলেছে। ছোট্ট জনি কাঁদছে। ন্যাট ওদের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে যায়। জিন তাকে বলে, বাবা, তুমি পাখিগুলোকে তাড়িয়ে দিয়েছ? হ্যাঁ, ওরা পূব হাওয়া এসেছিল, আবার চলে গেছে। আবার যেন না আসে। আমি তোকে বাসে উঠিয়ে দিয়ে আসব। জিন গত রাতের ঘটনা ভুলেই গেছে। মেয়েটা নাচতে নাচতে উড়ন্ত পাতাগুলোর পেছনে পেছনে ছুটছে। মুখটা তার গোলাপি হয়ে গেছে।
রাস্তার ধারে গাছের সারির দিকে নেট চেয়ে আছে, সেখানে জ্যাক পাখিরা জটলা করছে। এখন একটাও পাখি নেই। পাহাড়ি উতরাই বেয়ে স্কুলের বাস নেমে আসে। নেট মেয়েকে বাসে তুলে দিয়ে নিজে ফার্মে ফিরে যায়। আজ নেটের কাজের দিন নয়, কিন্তু সব ঠিক আছে কিনা তাই দেখে সে নিশ্চিত হতে চায়। সে ফার্মের পিছনের দরজা দিয়ে ঢোকে। ফার্মের মালিক মিস্টার ট্রিগারের বউ মোটা সোটা, বেশ হাসি খুশি। সে গান গাইছে, আর সেই সঙ্গে রেডিওর বাজনা যেন মিশে যাচ্ছে। হ্যালো মিস্টার হকেন, কোথা থেকে এত ঠান্ডা আসছে বলো তো? রাশিয়া? রেডিও বলছে মেরুবল থেকে হিমপ্রবাহ নামছে। আমরা সকালে রেডিও খুলিনি, কাল রাতে। নেট থেমে যায়, কারণ দিনের আলোয় রাতের পাখির সঙ্গে লড়াইয়ের ঘটনাটা তার হাস্যকর বলে মনে হয়। তবু সে আবার ঘটনাটা বলে। মিসেস ট্রিগারের মুখ দেখে মনে হয় সেই ঘটনাটা বিশ্বাস করছে না, ভাবছে নেট স্বপ্ন দেখেছে। সত্যিকার পাখি? হ্যাঁ মিসেস ট্রিগ, বাচ্চাদের শোবার ঘরে 50টা পাখি মরে পড়ে আছে। এরা আমাকে প্রথমে আক্রমণ করে, ছোট জিনের চোখ ঠুকরে দিতে চেয়েছিল। আবহাওয়ার ব্যাপার। বেডরুমে ঢুকে পাখিগুলো ঘাবড়ে গিয়েছিল। মনে হয় মেরু অঞ্চল থেকে এসেছে। বিদেশি পাখি না, ওরা এখানকারই পাখি। ওদের এই অঞ্চলে রোজই দেখা যায়। নেট বাড়ি ফিরে মরা পাখিগুলোকে বস্তায় পুঁততে শুরু করে। তারপর বাগানে বের হয়। বরফ এখনো পড়েনি, তবু এরই মধ্যে মাটি শক্ত জমাট। গত কয়েক ঘন্টা অন্য কোনো কিছুরই পরিবর্তন হয়নি, সবই যেন স্বাভাবিক। উপসাগরের জলে সাদা ফেনা পাখিগুলোকে সমুদ্র তীরে বালিতে পুঁতে ফেলাই ভালো। সমুদ্রে এখন ভাটার টান, অসম্ভব জোরে বাতাস বইছে পূর্ব দিক থেকে। ঠিক সেই মুহূর্তে ঝোড়ো হাওয়ায় পাখিগুলো আবার উড়ে যায়। নেট ভাবে জোয়ার এলে আবার ওরা ভেসে যাবে। সমুদ্রে জোয়ারের ওঠানামা সবটাই ফেনা। ঢেউগুলো উঠছে, আবার এঁকে বেঁকে ভেঙে যাচ্ছে। ভাটার সময় বলে অনেক দূর থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, তবে শব্দ কিছুটা চাপা, জোয়ারের মতো তীব্র নয়। ও আবার পাখিগুলোকে দেখল। সমুদ্রের উপরে সমুদ্র শকুন। প্রথমে ঢেউয়ের ফেনা বলে মনে হয়েছিল। শয়ে শয়ে, হাজারে হাজারে অসংখ্য সমুদ্র শকুন ঢেউয়ের তালে উঠছে, নামছে, ভাসছে, যেন প্রকাণ্ড একটা সৈন্যবাহিনী অপেক্ষা করছে। সকালে ফোমন ফেস থেকে রেডিওতে খবর প্রচারিত হলো। সারা দেশ থেকে ঘন্টায় ঘন্টায় খবর আসছে, অসংখ্য পাখি গ্রাম শহর মফস্বলের দেশগুলিতে ট্রাফিকের বাধা সৃষ্টি করেছে, ক্ষতি করছে। মেরু অঞ্চলের যে বায়ুপ্রবাহ এই মুহূর্তে ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপর দিয়ে বয়ে যাচ্ছে, সেই প্রবাহে পাখিরা ঝাঁকে ঝাঁকে উত্তর থেকে দক্ষিণে উড়ে আসছে। সেই সময় দারুণ ক্ষুধার্ত পাখিরা মানুষকে আক্রমণ করছে। জানালা দরজা চিমনি দিয়ে পাখিরা যেন ভেতরে না ঢোকে। বাচ্চাদের নিরাপত্তা সম্বন্ধে সাবধান হতে হবে। একটু পরে রেডিওতে আবার বিবৃতি প্রচার করা হবে। নেট খবর শুনে উত্তেজিত হয়ে বলে ওঠে, এই তো সকাল থেকে ভাবছি কি যেন একটা ঘটেছে। একটু আগে সমুদ্রের দিকে তাকিয়ে দেখি হাজার হাজার সমুদ্র শকুন ঢেউয়ের উপর ভাসছে, অপেক্ষা করছে। নেট, ওরা কিসের জন্য অপেক্ষা করছে তা জানি না। নেট হাতুড়ি ইত্যাদি রাখার ড্রয়ারটা খুলছে। ওর স্ত্রী বলে ওঠে, নেট কি করছো? ওই যে রেডিওতে বলল ওদের কথা মতো জানালা চিমনি সুরক্ষিত করার ব্যবস্থা করতে। নেট সারা সকাল ধরে কাঠ দিয়ে বেডরুমের জানালা ও চিমনির তলা আটকাবার ব্যবস্থা করছে। রেডিওতে দুপুরের খবর বলা হচ্ছে। সর্বত্র ঝাঁকে ঝাঁকে পাখির দল জীবনযাত্রা ব্যাহত করে দিচ্ছে। আজ সকালে লন্ডনের বাড়িতে জানালার ছাদে চিমনিতে ঘন কালো মেঘের মতো পাখির ঝাঁক এসে বসে। বেশিরভাগই ব্ল্যাকবার্ড, থ্রাশ ও চড়ুই। মফস্বল এলাকার পায়রা, স্টার্লিং ও টেমস নদীর কালো মাথা গার্ল। এই অস্বাভাবিক দৃশ্য দেখতে বহু রাস্তায় ট্রাফিক চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে।
দোকান ও অফিসে কাজ বন্ধ হয়ে যায়, আর ফুটপাতে দলে দলে লোক দাঁড়িয়ে এই পাখির ঝাঁকে ঝাঁকে দৃশ্য দেখছে। খবর শুনতে শুনতে ন্যাটের বউ মন্তব্য করে, ওদের উচিত সেনাবাহিনী নামিয়ে গুলি করে মারা। ন্যাট উত্তর দেয়, হ্যাঁ, চেষ্টা করলেই পারে, কিন্তু সম্ভব হবে কি? কিন্তু কিছু একটা তো করা দরকার। ন্যাট খুব ভালো করে জানে, লন্ডনে বা বড় শহরগুলোতে কর্তৃপক্ষ যাই করুক, 300 মাইল দূরের এই অঞ্চলে বিশেষ কোনো লাভ হবে না। সে জিজ্ঞেস করে, বাড়িতে কতদিনে খাবার মজুত আছে? 2-1 দিনের মতো হবে। কাল বাজার করার দিন, কষাই মাংস আনবে। ন্যাট রান্নাঘরে জানালাও কাঠের বোর্ড দিয়ে বন্ধ করেছে। মোমবাতি কম আছে, মোমবাতি জোগাড় করতে হবে। রাতে তাড়াতাড়ি শুতে হবে। যদি ন্যাট পেছনের দরজা দিয়ে বাগানে বের হয়ে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। সারাদিন রোদের দেখা নেই, এখন মাত্র 3টে বাজে, কিন্তু চারদিক অন্ধকার। এরই মধ্যে আকাশটা গুমোট ভারী হয়ে আছে, ভেজা নুনের মতো বিষণ্ণ বিবর্ণ। ন্যাট দেখছে সমুদ্রের উত্তাল তরঙ্গ রাশি পাথরের বুকে আছড়ে আছড়ে নিজেদের ভাঙছে। ন্যাট সমুদ্রের দিকে হাঁটতে থাকে, কিছুটা হেঁটে থেমে যায়। জোয়ার আসছে, সমুদ্র শকুনেরা হাজারে হাজারে পাখা ঝাপটে উপরে উঠে যাচ্ছে। তাদের ভিড়ে আকাশটা যেন আরও বেশি কালো হয়ে গেল। পাখির দল নিঃশব্দে উপরে উঠছে, নামছে। ন্যাট তার কটেজের দিকে ছুটতে শুরু করে। সে বলে স্ত্রীকে, আমি জিনকে আনতে যাচ্ছি। স্ত্রী তার বিবর্ণ মুখ দেখে হতবাক হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি অমন ফ্যাকাশে হয়ে গেছো কেন? ন্যাট শুধু বলে, জনিকে ঘরের ভেতরে রাখো, দরজা বন্ধ করো, আলো জ্বালো, পর্দাটা টেনে দাও। সবে তো 3টে বাজে। ন্যাট বলে, কিছু মনে করো না, যা বলছি তাই করো। কোদাল হাতে নিয়ে গলি দিয়ে ন্যাট বাসস্টপের দিকে দৌড়তে লাগলো। সমুদ্র শকুনেরা এখনও আরও উপরে, ওদের বৃত্তগুলো আরও বড় হয়ে আকাশে ছড়িয়ে পড়ছে। 4টের আগে বাস আসবে না, তবু ন্যাট অপেক্ষা করে না, সে ছুটে আসছে। দূরে কাদামাটির পাহাড় সাদা আকাশের ভারী বর্ণহীন পটভূমিতে দাঁড়িয়ে আছে। মনে হলো পাহাড়ের আড়াল থেকে কি যেন একটা কালো ঘূর্ণি উঠল। প্রথমে ছায়া, তারপর মেঘ। মেঘগুলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে উড়ে গেল। না, ওগুলো মেঘ নয়, পাখি। আকাশে পাখির ঝাঁক, ন্যাটের থেকে 2-3 ফুট ওপরে। ওরা তীরের সন্ধানে উড়ে চলেছে। ওরা রুক, কাক, জ্যাক ও ফ্যাক পাই, যেসব পাখি সচরাচর ছোট কীটপতঙ্গ শিকার করে, কিন্তু আজ এরা অন্য শিকারের সন্ধানে চলেছে। ন্যাট রাস্তায় টেলিফোন বক্স থেকে রিসিভার তুলে বলে, হাইওয়েতে বাসস্টপের পাশ থেকে বলছি। পাখিরা ঝাঁকে ঝাঁকে তীরের দিকে উড়ে চলেছে। রাশি রাশি সমুদ্র শকুন অপর প্রান্ত থেকে ক্লান্ত নিরুত্তেজ গলায় উত্তর ভেসে আসে, ঠিক আছে, ঠিক জায়গায় খবরটা পৌঁছে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ক্লান্ত, অধৈর্য, গুরুত্বটা ওরা বুঝছে না। স্কুলের বাস পাহাড় বেয়ে নেমে আসে। জিন নামছে। সে জিজ্ঞেস করে, বাবা, কোদালটা দিয়ে কি হবে? অমনি নিয়ে এলাম, বড্ড ঠান্ডা পড়েছে, ছুটে বাড়ি চল। ওই দেখো বাবা, সমুদ্র শকুন উড়ছে। হ্যাঁ, তাড়াতাড়ি চল। বাবা, ওই পাখির দল কোথায় যাচ্ছে? তীরের দিকে, যেখানে ঠান্ডা কম। বাবা, তুমি অত তাড়াতাড়ি ছুটো না, আমি তোমার সঙ্গে পারছি না। পাখিগুলো আমাদের অত কাছে আসছে কেন? ফার্মের মালিক মিস্টার ট্রিক গাড়ি নিয়ে বেরিয়েছে। ন্যাট ওর গাড়িতে জিনকে উঠিয়ে দেয়। মজাটা এইবারে জমবে। দেখেছ সমুদ্র শকুনের ঝাঁক? জিন আর আমি আজ পাখি শিকার করব। না, জিন পাখি দেখে ভয় পাচ্ছে, ওকে বাড়ি পৌঁছে দিন। গাড়ি চলে যায়। ট্রিক কি পাগল? যেখানে মেঘের মতো পাখির ঝাঁক, সেখানে একটা বন্দুক কি করবে? পাখিরা এবার ফার্মের দিকে উড়ে চলেছে। গাড়ি আবার ওর পাশে এসে থামে। ট্রিক বলে, বাছা তোমার বাড়ি চলে গেছে? মনে হচ্ছে তোমার স্ত্রী ওর জন্য এতক্ষণ অপেক্ষা করছিল। কি ব্যাপার বলো তো? শহরে সবাই বলছে এটা রাশিয়ানদের কাজ। রাশিয়ানরা পাখিদের উত্তেজিত করে তুলেছে।
আপনি বোর্ড দিয়ে জানালা বন্ধ করেছেন? মাথা খারাপ হয়েছে নাকি তোমার? সময় কোথায়? সকালে এসো, কাল পাখির মাংস খাওয়াবো। কথা শেষ করে হাসতে হাসতে ট্রিক গাড়ি নিয়ে চলে যায়। ন্যাট ছোট জঙ্গল পেরিয়ে মাঠ পেরিয়ে আরও একটু যেই এগিয়েছে, তার মাথার উপরে পাখির ডানার শব্দ। কালো একটা শকুন থেকে থেকে পাক খেতে খেতে ওকে এসে আক্রমণ করে, কিন্তু পাখিটার লক্ষ্য থমকে যায়। এবার আরও অনেক বেশি উপরে উঠে আবার ডাইভ খায়। এবার ওর পেছনে 2, 7টা, 1 ডজন শকুন। কোদালটা কোনো কাজে আসছে না, শুধু ভারী বোঝা। ন্যাট ওটাকে ফেলে দিয়ে 2 হাতে মাথা ঢেকে নিজের কটেজের দিকে ছুটতে শুরু করে। পাখিগুলোর সাহস যেন দিন দিন বেড়েই চলেছে। ওরা প্রাণের মায়া ত্যাগ করে বারবার আক্রমণ করছে আর লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটিতে পড়ে মারা যাচ্ছে। মরা পাখিগুলোকে লাথি মেরে সরিয়ে ন্যাট পথ করে ছুটতে থাকে, বারবার হোঁচট খায়। ছুটতে ছুটতে একসময় সে কটেজের দরজায় গিয়ে পৌঁছয়। বন্ধ দরজায় রক্তাক্ত হাত দিয়ে জোরে জোরে ধাক্কা মেরে বলে, দরজা খোলো, আমি ন্যাট। তারপর ও আকাশের দিকে তাকিয়ে দেখে ঠিক ওর মাথার উপরে একটা বিশাল গ্যানেট পাখি। সমুদ্র শকুনেরা হাওয়ায় চক্কর খেতে খেতে সরে যায়, এখন মাথার উপরে কেবল একটা গ্যানেট ডাকছে। ডানা মুড়ে হঠাৎ গ্যানেট পাখিটা মাটিতে পড়ল। তখন সে বাড়ির ভেতরে তার বাড়ির দরজা বন্ধ করে দেয়। এবার ন্যাটের ক্ষত স্থানগুলো ব্যান্ডেজ করা হয়। হাতের পেছনের দিকটাই বেশি গভীর ক্ষত। মাথায় টুপি না থাকলে মাথাটাও চোট খেত, আর গ্যানেট পাখিটা তার মাথার খুলি ফাটিয়ে দিতে পারত। বাচ্চাগুলো বাবার রক্তাক্ত হাত দেখে কাঁদছে। ওর স্ত্রী বলল, ন্যাট, ওই পাখিরা কি করবে? ওরা আক্রমণ করবে। যে রাস্তায় বেরোবে তাকেই মারবে। জানো না, ওরা চিমনি খোলা পেলেই বাড়ির ভেতরে ঢুকে আক্রমণ করবে। সরকার কেন ফৌজ নামাচ্ছে না? মেশিন গানই বা চালাচ্ছে না কেন? সময় পায়নি, কেউ তৈরি নয় তাই। আবার পাখির শব্দ শোনা যাচ্ছে। বন্ধ জানালার বাইরে পাখির ডানার ঝাপটা, ভেতরে ঢোকার জন্য ব্যর্থ চেষ্টার শব্দ, মাঝে মাঝে কোনো মরা পাখির মাটিতে পড়ে যাওয়ার শব্দ। ন্যাট চারদিক ভালো করে বন্ধ করতে ব্যস্ত। সে কাঠের বোর্ডের আশেপাশে টিন ও ধাতুর টুকরো হাতুড়ি মেরে পেরেক দিয়ে আটকাচ্ছে। পাখিদের ঠোঁটের ঠকাঠক শব্দ ছাপিয়ে তার কানে আসছে জানালার কাঁচ ভাঙার শব্দ। রেডিও খুলে শুধু নাচের বাজনার সুর। সন্ধ্যে 6টার সময় বিশেষ ঘোষণা। এবার ঘোষকের স্বর গম্ভীর। লন্ডন থেকে বলছি, আজ বিকেল 4টের সময় সারা দেশে এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু সকলের মনে রাখা উচিত, অদৃষ্টপূর্ব এবং অভাবনীয় বর্তমান সমস্যার পরিপ্রেক্ষিতে এই সব ব্যবস্থা গ্রহণ করা সহজ নয়। প্রত্যেক বাড়ির মালিককে তাই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যেখানে অনেক লোক একত্রে ফ্ল্যাট বা হোটেলে থাকে, তাদের সমবেতভাবে পাখির প্রবেশ ঠেকানোর ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি লোকের আজ বাড়ির ভেতরে থাকা দরকার। পাখিরা একসঙ্গে অসংখ্য মানুষ দেখলে আক্রমণ করছে। তারা এরই মধ্যে বাড়িগুলো আক্রমণ করতে শুরু করে দিয়েছে। কিন্তু বাড়ির মালিক যদি ঠিকমতো ব্যবস্থা নেয়, তাহলে ওদের বাড়ির মধ্যে ঢোকা সহজ হবে না। জনসাধারণকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। অভাবনীয় পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি হওয়ার ফলে কাল সকাল 7টার আগে কোনো রেডিও স্টেশন থেকে কোনো প্রোগ্রাম প্রচার করা হবে না। গড সেভ দ্য কুইন বাজনা শুনিয়ে রেডিও থামে। ন্যাট তার স্ত্রীকে নৈশভোজের খাবার তৈরি করতে সাহায্য করে। সে শীষ দিতে দিতে সব কাজ করে, খুব হাসি মুখে স্বাভাবিকভাবে সব কাজ করে, যাতে স্ত্রী সন্তানেরা ঘাবড়ে না যায়। ছাদে পাখির ঝটাপট শব্দ শোনা যায়। জানালায় পাখির ঠোঁট ঠোকার শব্দ শোনা যাচ্ছে। পাখিগুলো বুদ্ধিমান, জানালা দিয়ে ঢোকা শক্ত জেনে ছাদে গেছে। রাতে খাওয়া যখন সকলের শেষ হয়েছে, ঠিক সেই সময় ন্যাট একটা পরিচিত শব্দ শুনতে পায়। প্লেনের শব্দ। 1 বার, 2 বার, 3 বার প্লেন ওড়ার শব্দ। আর শোনা যায় না। ওটা কিসের শব্দ হলো? ওর স্ত্রী আতঙ্কিত হয়ে প্রশ্ন করে। জানি না।
নেট জানে ওটা প্লেন ভেঙে পড়ার শব্দ, তবু সে কিছু বলে না। কর্তৃপক্ষ খুব ঝুঁকি নিয়েই প্লেন পাঠিয়েছে, কিন্তু সেটা আত্মহত্যারই নামান্তর হয়েছে। পাখিরা প্রোপেলার ও কিউসিলে যে ঝাঁপিয়ে পড়ে মরছে, প্লেন তাদের কি করে? এখন প্লেনের শব্দ বন্ধ, নৌবাহিনীর কমান্ড নিস্তব্ধ। নেট ভাবে শুধু শুধু জীবনের অপচয় ঘটানো ছাড়া আর কিছু নয়। এভাবে বেশি পাখি মারা যাবে না, কেবল খরচই বড্ড বেশি হবে। অবশ্য বিষাক্ত কিছু দিয়েই যদি কিছু করা যায়। মাস্টার্ড গ্যাস স্প্রে করলে পাখিরা মরবেই, তবে তার আগে মানুষকে সাবধান করে দিতে হবে। যাক, দেশের সেরা বুদ্ধিজীবীরা আজ রাতে ব্যাপারটা নিয়ে ভাববে। জানালায় পাখির শব্দ আর শোনা যাচ্ছে না। যুদ্ধবিরতি। নেটের মনে পড়ে যায় আবার সমুদ্রে জোয়ার ভাটার কথা। সমুদ্রের স্রোত, দিক বদলেই পাখিদের যুদ্ধবিরতি। পূর্ব হাওয়া আর সমুদ্রের দিক বদল, এই দুটো নির্দেশ পাখিরা মেনে চলেছে। রাত এখন 8টা। যখন জোয়ার আসবে পাখিরা তখনই আক্রমণ করবে। সেই হিসেব মতো রাত 1:20 নাগাদ পাখিরা আবার ফিরে আসবে। কিন্তু তার স্ত্রী রাতে নেটকে বাইরে যেতে দিতে রাজি নয়। আজ ফার্মে নিশ্চয়ই দুধ দেওয়া হয়নি, সবাই নিশ্চয়ই ঘরের ভেতরে। অবশ্য ওরা যদি কাঠের বোর্ড দিয়ে জানালা আটকাবার সময় পেয়ে থাকে। নেট দরজা খুলে আস্তে আস্তে চোরের মতো বাইরে বেরিয়ে যায়। বাইরে জমাট কালো অন্ধকার। সমুদ্র থেকে কনকনে ঠান্ডা বাতাস ভেসে আসছে। সিঁড়িতে অজস্র মরা পাখি, যারা আত্মহত্যা করেছে ডাইভ দিতে গিয়ে যাদের ঘাড় ভেঙেছে। জীবন্ত পাখিরা সমুদ্রের ভাটার টান আসার সঙ্গে সঙ্গে সমুদ্রে ফিরে গেছে। সমুদ্র শকুনেরা নিশ্চয়ই এখন সমুদ্রের ওপর ঘুরছে। দূর পাহাড়ের উপর ভেঙে পড়া প্লেনটা পুড়ছে। জানালায় কার্নিশের উপর মরা পাখিদের তুলতে তুলতে বমি পাচ্ছে। এই ব্যারিকেড এমন কিছু নয়, তবুও এগুলোকে আগে না সরালে আক্রমণ করবে। জানালার সব কাঁচই প্রায় ভাঙা। ভেতরে গিয়ে দরজা জানালা সব সাবধানে পরিষ্কার করে নেট। বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে। নেটও 1 কাপ কোকো খেয়ে শুয়ে পড়ে। ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে জ্বলন্ত প্লেন। পাখিরা আবার ফিরে এসেছে। তার বউ আর সহ্য করতে না পেরে নেটের কাঁধ ঝাঁকিয়ে তাকে তুলে দেয়। তাছাড়া কী যেন একটা গন্ধ, কী যেন একটা পুড়ছে। তখনই নেটের মনে পড়ে সেই বাকি কাজটা। ফায়ার প্লেসে আগুন জ্বালানো হয়নি। জ্বালানির অভাবে আগুন প্রায় নিভেই এসেছে। এখন জানালা দরজার পাখির ঠোঁটের চেয়েও মারাত্মক হলো পাখির পোড়া পালকের গন্ধ। পাখিরা চিমনি বেয়ে নেমে আসছে। নিভন্ত আগুনের উপরে কাঠ জড়ো করে কেরোসিন তেল ঢেলে দেয় নেট। আগুনের শিখা ঝলসে ওঠে, তাতে পাখির শরীরগুলো ঝলসে যায়। ছেলেমেয়েরা উঠে পড়ে। জিন জানতে চাইছে কি হয়েছে। চিমনি থেকে মরা পাখিগুলোকে সরিয়ে দিচ্ছে নেট। আগুন দেখে চিমনির ওপর থেকে পাখিরা পালাবে, কিন্তু বিপদ হলো চিমনির দিকটা আধপোড়া পাখিতে ঠাসা। বাইরে পাখিগুলো যা খুশি করে করুক, আগুন থেকে জ্বলন্ত মরা পাখিগুলোকে টেনে টেনে সরাচ্ছে নেট। চিমনিতে আগুন ধরে না গেলে ওরা সুবিধে করতে পারবে না। রান্নাঘরের ঘড়িতে এখন 3টে বাজে। এখনও 4 ঘন্টা পাখিরা আক্রমণ চালাবে। সকাল 7:30টায় সমুদ্রে যখন ভাটার টান আসবে, তখন ওরা আবার যুদ্ধবিরতি জানাবে। তখন ফার্ম থেকে জ্বালানি কাঠ আনতে হবে। এক হাতে স্ত্রী, অন্য হাতে মেয়েকে জড়িয়ে ছোট্ট জনিকে কোলে নিয়ে ভাবছে নেট। জানালার কাছে পাখিরা আরও জোরে শব্দ করে চলেছে। এটা কোন জাতের পাখি? কাঠঠোকরা? না, তার স্বর হালকা, আরও শক্ত ঠোঁট। বেশিক্ষণ এইভাবে চললে কাঁচের মতো কাঠও ভেঙে যাবে। বোধহয় বাজ পাখি। তবে সমুদ্র শকুনের পরিবর্তে বাজ পাখিরা এলো। বাজ পাখি, শকুন, শেষ কখন? নেট শিকারী পাখিদের কথা ভুলেই গেছিল। সে নানা চিন্তা করে চলেছে। ছেলেদের বেডরুমে পাখির শব্দ। আরও 3 ঘন্টা। পাখিরা ওখানে ঢুকে পড়েছে। নেট আসবাবপত্রগুলো সিঁড়ির দরজার কাছে স্তূপীকৃত করেছে, ব্যারিকেড তৈরি করেছে। ঘড়ির কাঁটা যেন আজ বড্ড আস্তে ঘুরছে। সমুদ্রের জোয়ার যাবে, ভাটার টান আসবে, তবেই পাখিরা পালাবে।
সারাদিন এক নাগারে হাওয়া, বিশ্রাম বা খাদ্য ছাড়া ওরা যুদ্ধ চালাতে পারবে না। ঘর ঘর শব্দ। ওটা কিসের শব্দ? রেডিওর। 7টা বাজলো, কোনো খবর নেই কেন? 7:15, রেডিওতে কিছুই শোনা যায় না, কেবল ঘর ঘর শব্দ। 8টা বাজে, ব্যাটারি ফুরোতে কত দেরি কে জানে। পাখিদের শব্দ কমে আসছে, নিশ্চয়ই এতক্ষণে সমুদ্রে ভাটার টান। শুধু হাওয়ার শব্দ আর রেডিওর সেই একই শব্দ। ন্যাট রেডিও বন্ধ করে বাইরে যায়। এখন 6 ঘন্টা যুদ্ধবিরতি, খাবার, আলো আর জ্বালানি চাই। সমুদ্র শকুনেরা সমুদ্রে ফিরে গেছে, কিন্তু গাছের ডালে, মাঠে, বাগানে সারি সারি পাখি নিশ্চয়ই অপেক্ষা করছে। ওরা স্থলের পাখি। ন্যাটের স্ত্রী একলা ঘরে থাকতে চায় না। সিঁড়ি থেকে মরা পাখিদের স্তূপীকৃত মৃতদেহ সরিয়ে পেরাম্বুলেটরায় জনিকে বসিয়ে জিনের হাত ধরে বউয়ের সঙ্গে ন্যাট ফার্মের দিকে হাঁটতে শুরু করে। বাবা, ওই দেখো, মাঠে পাখিরা বসে আছে। হ্যাঁ, আমার খুব ভয় করছে। ওরা এখন আমাদের কিচ্ছু করবে না। স্ত্রীকে বাইরে অপেক্ষা করতে বলে ন্যাট ফার্মের ভেতরে ঢোকে। গাড়ি দাঁড়িয়ে আছে, গরুর দুধ দেওয়া হয়নি। বেড়াগুলো বেড়া ভেঙে ঘুরে বেড়াচ্ছে। বাড়ির প্রত্যেকটা দরজা ভেতর থেকে বন্ধ, প্রত্যেকটা জানালা বন্ধ। উঠানে পড়ে আছে মিস্টার ট্রিগারের মৃতদেহটা। দেহের যেটুকু পাখিরা ছিঁড়ে খায়নি সেইটুকু পড়ে আছে। পাশে ওর বন্দুকটা। ঘরের ভেতর ফোনের রিসিভার হুক থেকে ঝুলছে। চারপাশে অনেক মরা সমুদ্র শকুন পড়ে আছে। ছোট ছোট জীবন্ত পাখির ঝাঁক গাছের ডাল ও ছাদে বসে দৃশ্যটা দেখছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গিয়ে ন্যাট হঠাৎ দেখে মিসেস ট্রিগারের পা দুটো বেডরুমের দরজা দিয়ে ঝুলছে। চারপাশে মরা শকুন, একটা ভাঙা ছাতা, বন্দুক বা ছাতা, এসবই নিষ্ফল। ওর স্ত্রী ন্যাটকে জিজ্ঞেস করে, ট্রিগাররা কোথায়? মনে হয় পালিয়েছে। রুটি, খাবার দাবার, জানালা সারবার তক্তা, জ্বালানি কাঠ গাড়িতে ভরে বাস স্টপের দিকে যায় ন্যাট। টেলিফোন বক্স থেকে সে টেলিফোন করে। কোনো শব্দ নেই। উঁচু জায়গায় দাঁড়িয়ে চারপাশে তাকায় ন্যাট। মাইলের পর মাইল, কোনো জনমানবের চিহ্ন নেই। শুধু মাঠে সারি সারি পাখির ঝাঁক। ওরা সবাই যেন ঘুমোচ্ছে। সারা রাত ধরে ওরা খেয়েছে, তাই এখন নড়তে পারছে না। আকাশ বিবর্ণ ধূসর, গাছগুলো নুয়ে পড়েছে, পাখিগুলো নিশ্চল। এখনই তো সময়। কর্তৃপক্ষ এখনই প্লেন থেকে মাস্টার্ড গ্যাস ছড়িয়ে মারছে না কেন? ওর স্ত্রী বলে, ন্যাট, তাড়াতাড়ি গাড়ি চালাও। 2 নম্বর গেটের পাশেই পোস্টম্যানের মৃতদেহ পড়ে আছে, জিন যেন দেখতে না পায়। ন্যাট কটেজে ফিরে বউকে খাবার তৈরি করতে বলে প্রত্যেকটা জানালা, দরজা ও রান্নাঘর ছাড়া ঘরের চিমনিতে কাঠের তক্তা লাগায়। মাঠে একটিও প্লেন নেই। ন্যাট মনে মনে কর্তৃপক্ষকে অভিশাপ দেয়, অপদার্থ কোথাকার। ন্যাটের যেন মনে হলো সমুদ্রের আড়ালে ধূসর মতো জাহাজ বা নৌবাহিনী। কিছুই না, জাহাজ না, সমুদ্র শকুনের ঝাঁক উড়ে আসছে। হাওয়া ঘুরছে, সমুদ্রে আবার জোয়ার আসছে, পাখিরা আবার আক্রমণ করছে। দুপুর 2টো বাজে। দরজা বন্ধ করে ব্যারিকেড লাগায় ন্যাট। ন্যাটের স্ত্রী রেডিওতে প্রত্যেকটা স্টেশন ধরার চেষ্টা করে, কিন্তু না, ইউরোপ যেন মরে গেছে। তারপর আবার সেইভাবে একই কায়দায় পাখিরা আক্রমণ শুরু করলো। কটেজের ভেতর খাবার আছে, পানীয় আছে, রান্নাঘরে চিমনিতে আগুন জ্বলছে। জোয়ারের সময় পাখিরা আক্রমণ করবে, আর ভাটার সময় যুদ্ধবিরতি। মাথা ঠান্ডা থাকলেই এইভাবে দীর্ঘদিন বাঁচা যাবে। ন্যাট ভাবে, কাল সকালে ফার্ম থেকে কাঁটাতার এনে জানালার বাইরে ব্যারিকেড করবে। ঘরের ভেতরে ইউরোপের একমাত্র জীবিত পুরুষ ন্যাট ও তার পরিবার। পাখিরা বাইরে থেকে অবিশ্রান্তভাবে ঠোকর দিয়ে চলেছে। ওদের মনে দীর্ঘদিনের কোনো ঘৃণ্য স্মৃতি জমে আছে। মানুষের অবহেলা, মানুষের জিঘাংসার স্মৃতি। ওরা বোধহয় প্রতিশোধ চাইছে। কে জানে? ন্যাট তার মজুতের শেষ সিগারেটটা জ্বালায়। এখানেই গল্পটা শেষ।
গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের গল্পগুলো ভালো লাগলে বা ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।